বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বলরামকে বলে তটিনীকে গ্রেফতার করা হবে, যেটা আমি কোনো দিন চাই না। বলরাম, তটিনী নির্দোষ। তটিনী কোনো অন্যায় করেনি, তটিনী কোনো অপরাধ করেনি। তাই তটিনীর কিছু হলে আমি বাঁচতে পারবো না। তটিনী আমার জীবন, তটিনী আমার সব কিছু। তখনই পরশুরামের নাম্বারে কল আসে। ফোনের ওপাশ থেকে শীতল বলে, বিয়েতে আমায় একটা লাল টুকটুকে শাড়ি দেবে। পরশুরাম বলে, তুমি নিজেই গিয়ে কিনে নাও না। শীতল বলে, আমি কিনবো না তো, তুমি আমায় গিফট করবে। ঠিক যেভাবে বউয়ের জন্য শাড়ি কেন, ঠিক সেইভাবে আমার জন্য শাড়ি কিনবে। লাল টুকটুকে শাড়ি, সোনার গয়না। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো আবার স্বর্ণের গয়না দিতে পারবে না। তুমি যা চাকরি করো, কত টাকায় বা বেতন পাও? পরশুরাম বলে, চুপ করো তুমি। একটা কথা মনে রেখো, এই বিয়ের প্রাথমিক এবং শেষ শর্ত একটাই, তুমি মুখ খুলবে। তোমাকে সব কথা স্বীকার করতে হবে। তুমি যদি মুখ না খোলো, যদি ছলনা করো, তো তক্ষুনি তোমাকে এনকাউন্টার করে দেব। শীতল বলে, কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। আমাকে টাচ করতে পারবে না তুমি। আর হ্যাঁ, যেটা বললাম, বিয়েতে লাল টুকটুকে শাড়ি আমার চাই। সেই শাড়ি নিয়ে বিয়ের মণ্ডপে উপস্থিত হবে। এখন তুমি শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে উপস্থিত হবে নাকি পরশুরাম হয়ে উপস্থিত হবে, সেটা তোমার ব্যাপার। পরশুরাম বলে, আমি পরশুরাম হয়েই উপস্থিত হব। তোমাকে যেটা বলেছি সেইটা মনে রেখো। সব তথ্য আমার জানা চাই। পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে তটিনীর বাড়িতে আসে কর্ণ চ্যাটার্জি, সেই সাথে আরাধ্যার মা, দিদি, বোন সবাই। তটিনী ঘরের দরজা খুলতেই দেখে সবাই দাঁড়িয়ে আছে। আরাধ্যা তটিনীকে বলে, কিরে, ঘরে আসতে বলবি না? তটিনী বলে, আয়, আসুন। এরপরে কর্ণ চ্যাটার্জি ঘরে প্রবেশ করে। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বিজয়ার শুভেচ্ছা জানায়। তটিনী বলে, আপনারা হঠাৎ এখানে এখানে কেন এসেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, আমরা এখানে এসেছি তোমাকে বিজয়ার শুভেচ্ছা জানাতে। সেই সাথে আরও একজন এসেছে, আরাধ্যা, তাকে ডাকো, ভেতরে আসতে বলো। তখনই তটিনীর সামনে এসে দাঁড়ায় কবির। কবিরকে দেখে তটিনী অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, কবিরের বেল হয়ে গেছে, কিচ্ছু করতে পারলে না তুমি। কবিরও তটিনীর সামনে দাঁড়িয়ে বলে, তটিনী গাঙ্গুলি, খুব তো আমাকে জেলে ভরিয়ে দিয়েছিলে, কি আমাকে জেলে রাখতে পারলে? আমি ঠিকই জেল থেকে বেরিয়ে এলাম। তোমায় বলেছিলাম না, যার কাছে ক্ষমতা আছে লোকে তাকে বাপ বলে, বাপ। আর সেজন্যই আমি জেল থেকে বেরিয়ে এসেছি। জেলে কাটানো প্রত্যেকটা রাত খুবই পেনফুল ছিল, যেটা আমি কোনো দিন ভুলবো না, কখনো নয়। আমি সবটা হিসেব করেই রেখেছি। হ্যাঁ, এটা সত্যি, আমি খুব ভালো ছেলে হয়ে যাব, খুব। তবে তার আগে আমার একটা কাজ আছে। তটিনী বলে, কি কাজ? কবির বলে, মুখে বলবো না, কাজ করে প্রমাণ করে দেব। কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যেতে চায়। তখনই তটিনী বলে, কিছু না খেয়ে চলে যাবেন? অতিথি নারায়ণ, অতিথি খালি মুখে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। কর্ণ চ্যাটার্জি বলে, হোক অকল্যাণ, আমি তো অকল্যাণই চাই। অনেক অনেক অকল্যাণ হোক তোমাদের, ধ্বংস হয়ে যাও তোমরা। তখনই তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনার ছেলে তো জেল থেকে বেরিয়ে এসেছে, এবার অন্তত আপনি নিজের কথা ভাবুন। কর্ণ চ্যাটার্জি বলে, মানে? তটিনী বলে, এনজিওর কেস, যার সব তথ্য আমি জানি। আমি যদি মুখ খুলি আপনি ধ্বংস হয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই, এইবার আপনাকে ধ্বংস করতেই আমি মুখ খুলব। আপনার মরণ আমার হাতেই আছে। কর্ণ চ্যাটার্জি, এইবার আপনার জীবনে কাল হয়ে আসছে তটিনী গাঙ্গুলি। তখনই কবির বলে, এই তটিনী গাঙ্গুলি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে থ্রেট করছো? তখনই তটিনী সপাটে কবিরকে চড় মারে। তটিনী কবিরকে বলে, সাপের ছেলে সাপই হয়, এখনো তোমার বিষস্থলে তৈরি হয়নি, তাই বেশি ফোনা তুলো না। আর কর্ণ চ্যাটার্জি, আপনাকে বলছি, এইবার বিষে বিষে নীল হয়ে যাবেন আপনি, শেষ হবেন, ধ্বংস হয়ে যাবেন। কর্ণ চ্যাটার্জি কবিরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লাট্টু বেশ ভয় পেয়েছে বাড়িতে রাক্ষস দাদুকে দেখে। সেই সাথে এত সব ঝামেলায় তটিনী বেশ ক্লান্ত। তটিনী কাঁদতে থাকে। তটিনী বারবার করে ভাবতে থাকে, এই জাল থেকে সে কি করে বেরোবে, কি করে সবটা সামলাবে। তটিনীর সাথে সাথে পরশুরামকে কল করে। বলরাম কল রিসিভ করে। তটিনী বলে, আমি একটু পরশুরামের সাথে কথা বলতে চাই।
ওনাকে দেওয়া যাবে? বলরাম বলে, হ্যাঁ, দেওয়া যেতেই পারে। এরপরে বলরাম শিবপ্রসাদকে বলে, তটিনী কল করেছে। শিবপ্রসাদ ফোনের স্পিকারে রুমাল দেয়, আর তারপরেই সে তটিনীর সাথে কথা বলে পরশুরাম হয়ে। তটিনী বলে, আজ কর্ণ চ্যাটার্জি আমার বাড়িতে এসেছিল। তার ছেলে কবির চ্যাটার্জি বেল পেয়েছে, তাই ছেলেকে নিয়ে আমার বাড়িতে এসে আমাকে থ্রেট করে গেছে। এই এনজিওর কেসে আমি সব কিছু জানি। ওই কর্ণ চ্যাটার্জি খুব খারাপ মানুষ। ওই কর্ণ চ্যাটার্জি সমাজের জন্য একটি ক্ষত। যে কর্ণ চ্যাটার্জি থাকলে সমাজে পচন ধরবে। আমি সেটা চাই না। আমি নিজের হাতে কর্ণ চ্যাটার্জিকে শেষ করে ফেলবো। পরশুরাম তখন তটিনীকে বলে, না, আপনি এটা করবেন না। আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। তার থেকে বরং আপনি মুখ খুলুন, আপনি আমাদের সব সত্যি বলুন। তটিনী পরশুরামকে পুরো ঘটনা বলতে চায়, কিন্তু সেই দিনের সেই ঘটনা মনে পড়তেই তটিনী থেমে যায়। সে ভীষণ ভয় পেয়ে কল কেটে দেয়, কারণ তটিনীর বারবার মনে হচ্ছে এই সব কথা বললে সে নিজেও হয়তো ফেঁসে যাবে। এই সংসার, তার ছেলে মেয়ে, শিবপ্রসাদ, সব কিছু থেকে তাকে আলাদা হয়ে যেতে হবে। যেই কষ্ট তটিনী সহ্য করতে পারবে না, শুধুমাত্র সে কারণেই তটিনী চুপচাপ সবটা সহ্য করে যাচ্ছে। অন্যদিকে পরশুরাম, সেও ভীষণ রেগে যায়। তটিনী সব বলতে চেয়েও কেন বলল না? বলরাম বলে, কি হয়েছে? পরশুরাম বলে, জানিস, তটিনী সবটা বলতে চেয়েছিল, তবুও বলল না। কি সম্পর্ক এই কর্ণ চ্যাটার্জির সাথে? আমার স্ত্রীর কি এমন অতীত জড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জির সাথে, যেটাও বলতে চেয়েও বলতে পারছে না? বলরাম পরশুরামকে শান্ত হতে বলে। তখনই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে কল করে। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, এই কর্ণ চ্যাটার্জি, আপনি আপনার ছেলেকে নিয়ে তটিনী গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলেন, তাকে থ্রেট করেছেন। আপনি ভুলে যাবেন না, এনজিও কেসে আপনাকে আমরা গ্রেফতার করেছিলাম, আপনি জামিনে আছেন। এইবার তটিনী গাঙ্গুলি মুখ খুললে আপনার শাস্তি হবে, কঠিন শাস্তি। হয় আপনি আমাদের হাতেই মরবেন, আর নয়তো তটিনী গাঙ্গুলির হাতে শেষ হবেন। তটিনী গাঙ্গুলি খুব তাড়াতাড়ি মুখ খুলবে, খুব তাড়াতাড়ি আপনার সব রহস্য ফাঁস করবে। কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী গাঙ্গুলি কিচ্ছু করতে পারবে না, কারণ ও সামনে আসতে চায় না। ওর হাজব্যান্ড শিবপ্রসাদের জন্য, ওর সন্তানদের জন্য। তবুও আপনি যদি পারেন তটিনী গাঙ্গুলিকে গ্রেফতার করুন। আচ্ছা, একটা কথা বলুন তো, তটিনী গাঙ্গুলিকে আপনি গ্রেফতার করছেন না কেন? আমাকে যেমন তুলে নিয়ে গিয়েছিলেন তাকেও তুলে আনুন, তার মুখ থেকে সব সত্যি বার করুন। আপনার সাথে তটিনী গাঙ্গুলির কি সম্পর্ক বলুন তো? কেন তাদের রক্ষক হয়ে আছেন? কি হলো, উত্তর দিন। পরশুরাম কল কেটে দেয়। পরশুরাম রাগে জ্বলতে থাকে। বলরাম বলে, কি হয়েছে? পরশুরাম বলে, কর্ণ চ্যাটার্জি বলছে তটিনীর সাথে আমার কি সম্পর্ক, কেন তাদের রক্ষক হয়ে আছি। কিন্তু আমি এটা বলতে পারছি না, তটিনী আমার স্ত্রী, লাট্টু পিকু আমার সন্তান, আমি বলতে পারছি না সেটা। বলরাম বলে, দেখ, এখন তোকে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে সব প্ল্যান করতে হবে। শীতল আবারও পরশুরামকে কল করে। পরশুরাম শীতলকে বলে, তুমি বারবার কেন কল করছো আমায়? হ্যাঁ? শীতল বলে, গায়ে হলুদের ছোট্ট আয়োজন রয়েছে, তোমার গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে ছোঁয়াবো। কতদিনের স্বপ্ন বলো তো আমার। শীতল আবারও তার মতন করে বকতে শুরু করে, আর এইসব কথা শুনে রাগে জ্বলতে থাকে পরশুরাম। এদিকে লাট্টু পরশুরামকে কল করে জানিয়ে দেয় রাক্ষস দাদু এই বাড়িতে এসেছিল, আর তারপরেই মাম্মির সাথে খুব ঝগড়া হয়েছে। মাম্মি খুব কাঁদছিল পা। তটিনী এসে বলে, কার সাথে কথা বলছো তুমি? লাট্টু বলে, পায়ের সাথে। তটিনী শিবপ্রসাদকে বলে, কবিরের বেল হয়েছে, ওরা এখানে এসেছিল। এরপরেই তটিনী আরও বলে, আচ্ছা, তুমি আমার এই বালাজোড়া কবে দেবে বলো তো? শিবপ্রসাদ বলে, দেব তো, 2-3 দিনের মধ্যেই দেব। বলেই কল কেটে দেয়। তটিনী মনে মনে বলে, আমার বর আমার কাছ থেকে কি গোপন করছে? ও আমার বালাজোড়া কাকে দিয়েছে? কে পড়ছে আমার বালা? আমার বর আমাকে কেন মিথ্যে বলছে? আগামী পর্বে দেখানো হবে তটিনীর ছোটকা এসে তটিনীকে বলে, তুই তো এনজিওর কেসে ফেসে গেছিস। তটিনী বলে, ছোটকা, তুমি কি বলছো? ছোটকা তখন তটিনীকে সেই দিনের ছবি দেখায়, 13ই মার্চের, যেদিন তটিনী নৌকা থেকে লাফ দিয়েছিল। সেই ছবি দেখে তটিনী আঁতকে ওঠে। তটিনী বুঝে যায় এই ছবিটা যখন স্পেশাল ব্রাঞ্চের কাছে আছে, তার মানে তটিনীর ব্যাপারে তারা অনেক কিছুই জানে। অন্যদিকে শীতলের জন্য মার্কেট করতে গেছে শিবপ্রসাদ। শীতল তখন আরো অনেক কিছু দাবি করে। পরশুরাম বলে, তোমার আবদার একটু বেশি হয়ে যাচ্ছে না? শীতল বলে, বেশি তো হবেই, আমি তো আবদার বেশি করবই, কারণ তুমি আর আমি যে বাজি লড়ছি, তটিনীকে নিয়ে বাজি চলছে।
তখনই পরশুরাম ভীষণ রেগে যায়। শীতলের ওপর চিৎকার করে বলে, আমি আমার স্ত্রীকে বাজি রাখিনি।